প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় অবস্থান করে তোমাদের পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। গত ক্লাসে আমরা আসলে পড়েছিলাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে, সেই কবিতার প্রারম্ভিক অংশ আমরা আলোচনা করেছিলাম। সেখানে আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করেছি। তো মাইকেল মধুসূদন দত্তের জীবন এবং কর্ম নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমি বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্তকে বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। অনেকে তাকে আধুনিক বাংলা কবিতার জনকও বলে অভিহিত করে থাকেন। তিনি ছিলেন মহাকবি, কারণ হচ্ছে তিনি মহাকাব্য রচনা করেছিলেন। তিনি প্রথম সার্থক মহাকাব্য রচনা করেছিলেন, যে কাব্যটির নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তিনি প্রথম বাংলা সনেট রচনা করেছিলেন, এজন্য তাকে বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতাবলীর জনক বলা হয়ে থাকে। তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন। সেই সঙ্গে তিনি প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রচয়িতা ছিলেন। তিনি সার্থক প্রহসন রচনা করেছেন। আরেকটি গুণ তার মধ্যে ছিল, তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য সাহিত্যের মেলবন্ধন করেছিলেন। প্রাচ্য মানে আমাদের এশিয়া অঞ্চলের সাহিত্যের সঙ্গে তিনি ইউরোপিয়ান অঞ্চলের সাহিত্যের মিল করেছিলেন। এটি আমরা মাইকেল মধুসূদন দত্তের বৈশিষ্ট্য হিসাবে দেখতে পেয়েছি। তার বিখ্যাত যে কাব্যগ্রন্থ রয়েছে সেগুলো হচ্ছে মেঘনাদ বধ কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী, আরো অন্যান্য কাব্যগ্রন্থ রয়েছে। সর্বশেষ আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্ত এই যশোরের সাগরদাড়ির তীরে মৃত্যুবরণ করেছিলেন। শুরুতে প্রথম যৌবনে তিনি এই অঞ্চলের ভাষা এবং সংস্কৃতির প্রতি বিরূপ থাকলেও পরবর্তীতে তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। এবং তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, তার সমাধির পাশে কি লেখা হবে তিনি সেটা নির্ধারণ করে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল এ সমাধি স্থলে, মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগরদাড়ি কবতক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে, জননী জাহম্বী। তিনি আসলে বলতে চাচ্ছিলেন যে ওহে পথিক বর, তোমরা দাঁড়াও, তোমাদের জন্ম যদি এই বঙ্গে হয়ে থাকে, এই বাংলাদেশে হয়ে থাকে, তিষ্ঠ ক্ষণকাল, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো এ সমাধির পাশে। মহির পদে মহানিদ্রাবৃত দত্ত কুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, এই পৃথিবীর বুকে শুয়ে আছে দত্ত বংশের কবি শ্রী মধুসূদন, যার বাড়ি হচ্ছে যশোরের সাগরদাড়ি গ্রামের কবতক্ষ নদের তীরে। জন্মদাতা তার বাবা হচ্ছে দত্ত মহামতি রাজনারায়ণ, অর্থাৎ তার বাবা হচ্ছে রাজনারায়ণ দত্ত, আর জননী হচ্ছে জাহম্বী, জাহম্বী দেবী ছিলেন তার মাতা। এই ছিল কবি মধুসূদন দত্তের গত ক্লাসে পড়া সংক্ষিপ্ত জীবনী। ফারহান, আমাকে শুনতে পাচ্ছ? ফারহান? জি স্যার। আচ্ছা, আমরা মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত জীবনী পড়েছিলাম। তার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে আমরা বিশেষ কোন দিকগুলো জানলাম, যে তার বিশেষ খ্যাতি রয়েছে বা বিশেষ অবদান রয়েছে কোন কোন ক্ষেত্রে, একটু সংক্ষেপে বলতে পারবে? জি স্যার। স্যার কাব্য রচনায় স্যার, তারপর স্যার সনেট প্রবর্তন, তারপর স্যার আধুনিক রীতি চর্চার ক্ষেত্রে স্যার কবিতাতে। আধুনিক কবিতার জনক তিনি। তিনি সনেট প্রবর্তন করেছেন বা বাংলা চতুর্দশপদী কবিতা বলির জনক। আর একটা বিশেষ অবদান, কাব্য রচনায় বিশেষ অবদান রয়েছে, সেটা কি? সবচেয়ে মেঘনাদ বধ কাব্য স্যার, কাব্যগ্রন্থ স্যার। মেঘনাদ বধ কাব্য, এটি হচ্ছে তার বিখ্যাত একটি সৃষ্টি। এ কারণে কিন্তু তাকে বলা হয়ে থাকে মহাকবি। ফারহান, এখানে লক্ষ্য করো, আমি একটা স্ক্রিন দেখাচ্ছি, এখানে কি লেখা রয়েছে একটু পড়তে পারবা? একটু জোরে জোরে পড়বা।
জি স্যার। মেঘনাদ বধ কাব্য 1861 পরিচিতি। সংস্কৃত মহাকাব্য রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত এই কাব্যের মোট 9টি সর্গ বা অধ্যায় রয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি ষষ্ঠ সর্গের বধ নামক অধ্যায় থেকে সংকলিত। মধুসূদন এই কাব্যে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দেবতাকুলের পক্ষ না নিয়ে রাক্ষসদের পক্ষ নিয়েছেন। এ কাব্যে তিনি অমৃতাক্ষর ছন্দের সফল ব্যবহার করেছেন। 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিষাধীন অক্ষর বৃত্ত ছন্দ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফারহান তোমাকে। আমরা যেটি পড়ছিলাম যে মেঘনাদ বধ কাব্য 1861 খ্রিস্টাব্দে এই কাব্যটি প্রকাশিত হয়। এই কাব্যই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। তিনি সংস্কৃত মহাকাব্য রামায়ণের কাহিনী অবলম্বন করে এই মেঘনাদ বধ কাব্যটি রচনা করেন। কাব্যের মোট সর্গ বা অধ্যায় রয়েছে 9টি। বিভীষণের প্রতি মেঘনাদ যে আমাদের আজকের পাঠ্য, সেই কবিতাটি এই মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ সর্গের বধ নামক অধ্যায় থেকে সংকলিত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মেঘনাদ বধ কাব্যটি বড় একটা কাব্যগ্রন্থ। সেখানকার ষষ্ঠ অধ্যায়ের বধ নামক অধ্যায়, সেটি হচ্ছে আমাদের পাঠ্য। মধুসূদন দত্ত তার এই কাব্যের মধ্যে রাবণকে নায়ক এবং রামকে খলনায়ক হিসেবে উপস্থাপন করেছেন। রামায়ণের যে কাহিনী রয়েছে, সেই রামায়ণের কাহিনীর মধ্যে কিন্তু রাম হচ্ছে নায়ক, কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত সে বিষয়টিকে পরিবর্তন করে দিয়ে রাবণকে করলেন নায়ক এবং রামকে খলনায়ক হিসাবে উপস্থাপন করলেন। তিনি দেবতাকুলের পক্ষ নিলেন না, রাক্ষসদের পক্ষ নিলেন। আসলে মধুসূদন দত্ত এই ঘটনার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে এখন মানুষের যুগ, এখন সমাজে সাহিত্যে সব ক্ষেত্রে মানুষকে প্রাধান্য দিতে হবে। এ কারণে তিনি কিন্তু দেবতাকুলের পক্ষ না নিয়ে এই রাক্ষস রাবণকে নায়ক হিসাবে উপস্থাপন করেছেন। এটা তার এক প্রকার কাব্য বিদ্রোহ ছিল। এজন্য কিন্তু বলা হয়ে থাকে যে মধুসূদন হচ্ছেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। এ কাব্যে তিনি অমিত্রাক্ষর ছন্দের সফল ব্যবহার করেছেন। অমিত্রাক্ষর ছন্দ জিনিসটা হচ্ছে যে জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ। মধুসূদন দত্তের আগে যে কাব্যগুলো রচিত হতো, সেই কাব্যগুলোতে দেখা যেত যে প্রত্যেক লাইনের শেষে জ্যোতি চিহ্ন দেওয়ার এক প্রকার প্রচলন ছিল। কিন্তু মধুসূদন দত্ত তার এই মেঘনাদ বধ কাব্যে এসে তিনি বললেন যে প্রত্যেক লাইনের শেষে জ্যোতি চিহ্ন দিতে গিয়ে কবিকে বিড়ম্বনায় পড়তে হয়। এ কারণে তিনি 3, 4, 5 লাইন পর পর জ্যোতি চিহ্ন ব্যবহার করা শুরু করলেন। ফলে কবির জন্য কাব্য রচনা করা সহজ হয়ে গেল। এজন্য বলা হয়ে থাকে যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের জনক। কেউ যদি প্রশ্ন করে যে অমিত্রাক্ষর ছন্দ বিষয়টা কি, তাহলে তোমাকে বলতে হবে যে 14 মাত্রার অমিল প্রবাহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দ। অর্থাৎ বোঝা যাচ্ছে যে অমিত্রাক্ষর ছন্দটা এই অক্ষরবৃত্ত ছন্দেরই একটা প্রকারভেদ মাত্র। রুদ্র, রুদ্র আমার সঙ্গে সংযুক্ত রয়েছে। রুদ্র, রুদ্র নীরব, দীপায়ন, জি দীপায়ন শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার সঙ্গে আমি একটু সংযুক্ত হতে চাই। আচ্ছা, এই যে অমিত্রাক্ষর ছন্দের কথা আমরা বললাম, এটা আসলে কি? অমিত্রাক্ষর ছন্দ কাকে বলে সংক্ষেপে বলো। স্যার এটা স্যার 14 মাত্রার স্যার, যে মানে মিলহীন যে জ্যোতিষাধীন যে অক্ষরবৃত্তি ছন্দ, সেটাই হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ স্যার। অসংখ্য ধন্যবাদ তোমাকে। যে মিলহীন জ্যোতিষাধীন ছন্দ অর্থাৎ প্রত্যেক লাইনের শেষে জ্যোতি চিহ্ন দেওয়ার যে প্রথা, যে ব্যবস্থা প্রচলিত ছিল, সেটাই হচ্ছে আমাদের এই মিলহীন জ্যোতিষাধীন ছন্দ। তো এই হচ্ছে আমাদের বিষয়। এখন আমরা শুরুতে যেটা জানবো, যে যেহেতু রামায়ণের কাহিনী অবলম্বন করে এই মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যটি রচনা করেছেন, এই কারণে রামায়ণের সংক্ষিপ্ত কাহিনী যদি আমরা না জানি, তাহলে কিন্তু কবিতাটি পড়ে আমরা বুঝতে পারবো না। আমি তোমাদেরকে বলেছিলাম
যে এই কবিতার মধ্যে অনেক পৌরাণিক শব্দ ব্যবহার করা হয়েছে, অনেক পৌরাণিক নাম ব্যবহার করা হয়েছে, পৌরাণিক কাহিনী ব্যবহার করা হয়েছে। ফলে তোমরা যদি এই বিষয়গুলো না জানো তাহলে কবিতাটি ঠিকমতো পড়ে বুঝে উঠতে পারবে না। রামায়ণের সংক্ষিপ্ত কাহিনী যদি আমি বলি তাহলে এখানে দুটি রাজবংশের কাহিনী নিয়ে এই রামায়ণটা রচিত হয়েছে। একটি হলো অযোধ্যার রাজবংশ আর একটা হলো কনক লঙ্কাপুরীর রাজবংশ। এই দুটি রাজবংশের কাহিনী এখানে রয়েছে। তো অযোধ্যার রাজবংশকে বলা হয়ে থাকে রঘুবংশ। প্রাচীন ভারতে অযোধ্যা রাজ্যের রাজা ছিলেন দশরথ। সেই দশরথের 3 স্ত্রী ছিলেন। এরা ছিলেন কৌশল্যা, কেকয়ী এবং সুমিত্রা। আমি আবারও বলছি যে অযোধ্যা নামে একটা বড় রাজ্য ছিল, অনেক ধন সম্পদশালী রাজ্য ছিল। সেই অযোধ্যার রাজার নাম ছিল দশরথ। সেই দশরথের 3 স্ত্রী ছিল। একজনের নাম হচ্ছে কৌশল্যা, দ্বিতীয় স্ত্রী কেকয়ী এবং তৃতীয় স্ত্রী ছিলেন সুমিত্রা। কৌশল্যা অর্থাৎ প্রথম স্ত্রী যে ছিল তার পুত্রের নাম ছিল রাম। এরপরে দ্বিতীয় স্ত্রী কেকয়ী, তার পুত্রের নাম ছিল ভরত এবং তৃতীয় স্ত্রীর 2 জন পুত্র ছিল, তার মধ্যে একজনের নাম ছিল লক্ষণ। তার মানে আমরা দেখলাম কৌশল্যার পুত্র হচ্ছে রাম, কেকয়ীর পুত্র ভরত এবং সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ। এই হচ্ছে অযোধ্যার রাজ পরিবারের পরিস্থিতি। অযোধ্যার রাজ পরিবারকে বলা হতো রঘু বংশ। এই রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান ছিলেন রাম। তো কোনো কারণে এই রাম, ভরত এবং লক্ষণ ভাইয়ে ভাইয়ে রাজ্য নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। তো পরবর্তী সময়ে এই যে দ্বিতীয় প্রত্যেক স্ত্রী চাইতো তার সন্তানকে রাজা হিসাবে অধিষ্ঠিত দেখতে, কিন্তু এই যে দ্বিতীয় স্ত্রী ছিল কেকয়ী। তো এই কেকয়ী একবার করে কি, দশরথ প্রচন্ড অসুস্থ হয়ে যায়। অসুস্থ যখন হয়ে যায়, কেকয়ী রাজা দশরথকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। তখন দশরথের কাছে দশরথ কেকয়ীকে বর চাইতে বলে যে তুমি কি চাও আমার কাছ থেকে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তো সেই সময় যে কেকয়ী যে রয়েছে, কেকয়ী আসলে কৌশলে কোনো কিছু চায় না। সে বলে যে আমি এখন চাবো না, পরবর্তী সময়ে আমি তোমার কাছে চাবো যে আমি তোমার কাছে কি চাই, তুমি যেহেতু আমাকে কথা দিয়েছো এটা পরে দিবে। তো একটা সময় রাজ্য নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন এই কেকয়ী সে হচ্ছে কৌশলে এই রাম এবং লক্ষণকে বনবাসে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেয় এবং রাজার কাছে চেয়ে বসে যে তুমি রাম এবং লক্ষণকে বনবাসে দাও। এই রামের স্ত্রীর নাম ছিল সীতা। তখন যেহেতু দশরথ কথা দিয়েছিল যে কেকয়ী যা চাইবে তাই দেওয়া হবে, তখন রাম, লক্ষণ এবং সীতাকে বনবাসে পাঠানো হয়, অর্থাৎ বনের মধ্যে গিয়ে তারা দীর্ঘ সময় বাস করবে এজন্য পাঠানো হয়ে থাকে। যাতে এটা কেকয়ী করেছিল যাতে ভরত রাজা হতে পারে এ কারণে। তার মানে আমরা যদি সংক্ষেপে যদি বলি, দশরথের 4 সন্তানের মধ্যে রাম এবং লক্ষণ এবং সঙ্গে রামের স্ত্রী সীতাকে বনবাসে পাঠানো হয়েছিল, বনের মধ্যে বাস করতে পাঠানো হয়েছিল। এটা হলো রঘু রাজবংশের কাহিনী। আব্দুল্লাহ, আমার কথা শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ, দীপায়ন, জি দীপায়ন 18228, ফারহান। জি স্যার। জি আচ্ছা, আমরা অযোধ্যার রাজবংশের কথা পড়ছিলাম। এখানে কাকে কাকে আসলে বনবাসে পাঠানো হয়েছিল? স্যার রাম, লক্ষণ আর সীতা। রাম, লক্ষণ আর সীতাকে বনের মধ্যে পাঠানো হয়েছিল বাস করার জন্য। এটা কে পাঠালো আসলে? স্যার কেকয়ী। স্যার কেকয়ী কৌশল করেছে, কিন্তু মূল কাজটা কে করেছে? রাজা দশরথ। রাজা দশরথ হচ্ছে রাম, লক্ষণ এবং সীতাকে পাঠিয়েছে। এটা
এই দশরথের রাজ্যটার নাম কি ছিল? স্যার স্যার অযোধ্যা। অযোধ্যা নামে যে রাজ্য ছিল সেটি হচ্ছে দশরথের রাজ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখানে অযোধ্যা রাজবংশের কাহিনী। আর একটা রাজবংশ রয়েছে যে লঙ্কাপুরীর রাক্ষস রাজবংশ। সতী নিকষার বড় ছেলে রাবণ ছিল স্বর্ণদ্বীপ লঙ্কাপুরীর রাজা। আবার দেখো আমি বলছি, সতী নিকষার বড় ছেলে রাবণ ছিল স্বর্ণদ্বীপ লঙ্কাপুরীর রাজা। অর্থাৎ লঙ্কাপুরী নামে একটা রাজা ছিল, রাজ্য ছিল। সেই রাজ্যটা ধন সম্পদে পরিপূর্ণ ছিল, এ কারণে এটাকে বলা হতো স্বর্ণদ্বীপ। সেই স্বর্ণদ্বীপের রাজা ছিল রাবণ। এই রাবণের পারিবারিক পরিচয় যদি আমরা জানি তাহলে আমরা দেখব যে রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, এক ভাই ছিল বিভীষণ, রাবণের বোন ছিল সুপর্ণাখা, বড় ছেলে ছিল বীরবাহু এবং ছোট ছেলে ছিল মেঘনাদ। আমরা এই পরিচয়গুলো পাচ্ছি। তো এই যে কুম্ভকর্ণ ভাই ছিল রাবণের, সে হলো অত্যন্ত শক্তিশালী ছিল। সে পৌরাণিক ইতিহাসে রয়েছে যে সে প্রায় প্রচন্ড আহার করত, প্রচুর খাবার খেত এবং 6 মাস ঘুমিয়েই কাটাতো। এবং সে শিবকে পরাজিত করেছিল, দেবতার যে প্রধান যে দেবতা শিব তাকে পরাজিত করেছিল। এজন্য তাকে বলা হয় শুলি শম্ভু নিভ, অর্থাৎ শুলি শম্ভু নিভ শিবকে সে পরাজিত করেছিল। এই রাবণের এক ভাই ছিল বিভীষণ। বিভীষণ অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হিসাবে রাজ দরবারে পরিচিত ছিল। রাবণের বোন ছিল, ছোট বোন, তার নাম ছিল সুপর্ণখা। সুপর্ণখার যার নখগুলো সুন্দর তাকে বলা হয়ে থাকে সুপর্ণখা। তার বড় ছেলে বীরবাহু যে রাবণের সেনাপতি ছিল। ছোট ছেলে হচ্ছে মেঘনাদ, যে ইন্দ্রজিৎ অর্থাৎ ইন্দ্রকে পরাজিত করেছিল, দেবতাদের রাজা ইন্দ্র। সেই রাজা, দেবতাদের রাজা ইন্দ্রকে পরাজিত করেছিল মেঘনাদ। আর সে ছিল বাসব ত্রাস, অর্থাৎ বাসকদের ত্রাস ছিল এই মেঘনাদ। এবং অরিন্দম অর্থাৎ অরি বা শত্রুকে সে দমন করেছিল। তাকে রাবণীও বলা হতো। রাবণী মানে হচ্ছে রাবণের সন্তান, রাবণী। এবং সে একটা সময় কিন্তু সেনাপতিও হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারছি আজকে যে আমরা পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণ হচ্ছেন রাবণের ভাই যে জ্ঞানী ব্যক্তি ছিল, আর মেঘনাদ হচ্ছে রাবণের ছোট ছেলে, যে যাকে বলা হয়ে থাকে ইন্দ্রজিৎ, যাকে বলা হয়ে থাকে বাসব ত্রাস, যাকে বলা হয়ে থাকে অরিন্দম, যাকে বলা হয়ে থাকে রাবণী, যাকে বলা হয়ে থাকে সেনাপতি। আমি আবারও বলতেছি, ইন্দ্রজিৎ মানে হচ্ছে যে ইন্দ্রকে জয় করেছে, দেবতাদের রাজা ইন্দ্রকে যে জয় করে তাকে বলা হয়ে থাকে ইন্দ্রজিৎ। বাসব ত্রাস, বাসকদের জন্য যিনি আতঙ্ক স্বরূপ তিনি হচ্ছেন বাসব ত্রাস। এই মেঘনাদকে বলা হয়ে থাকে বাসব ত্রাস। অরিন্দম, অরিয় শব্দের অর্থ হচ্ছে শত্রু, অরিন্দম মানে যে শত্রুকে দমন করে। রাবণী মানে হচ্ছে রাবণের সন্তান বা রাবণের পুত্র। আর সেনাপতি তো বুঝতেই পারছো যে যুদ্ধের ময়দানে যিনি অধিনায়কত্ব করেন। বাসব হচ্ছে একজন দেবতার নাম, বাসকদের জন্য ত্রাস যিনি, তিনি হচ্ছেন এই মেঘনাদ। তার মানে এখানে আমরা বুঝতে পারছি এই মেঘনাদ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ছেলেরা, তোমাদেরকে এখানে বলে রাখি, মাইকেল মধুসূদন দত্তকে কেন বিদ্রোহী কবি বলা হয়। এই যে দেখো, মেঘনাদ সামান্য একজন রাক্ষস, যুদ্ধ করতেছে দেবতাদের সাথে। তোমাদেরকে এখানে বলে রাখি, মাইকেল মধুসূদন দত্ত যখন কাব্য রচনা করছিলেন তখন ইংরেজ ঔপনিবেশিক শাসন চলছিল। ইংরেজদের অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে অনেকটা তারা আমাদের প্রভুর মতো আবির্ভাব হয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এই যে মেঘনাদের মাধ্যমে ইন্দ্রকে পরাজিত করে, বাসককে পরাজিত করে আসলে একটা বিদ্রোহ করেছেন। তিনি দেখিয়েছেন যে নিম্ন শ্রেণী থেকে, নিম্ন স্তর থেকে সাধারণ মানুষ দেবতাদের পরাজিত করতে পারে। তিনি আকারে ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে ওহে বাংলাদেশি মানুষ, ওহে বাঙালি সমাজ, ওহে ভারতীয় উপমহাদেশের মানুষ, তোমরা তাহলে এই ইংরেজ নামক যে প্রেতাত্মা, ইংরেজ নামক যে অসুর শক্তি আমাদের ঝেঁকে বসেছে, এই অসুর শক্তিকে তোমরা পরাজিত করতে পারবে। এটা তার একটা ইঙ্গিত ছিল, এটা তার একটা প্রতীক ছিল। প্রতীকের মাধ্যমে
তিনি আসলে এটা বোঝাতে চেয়েছেন। পরবর্তী আলোচনায় এই বিষয়গুলো আরো পরিষ্কার হবে। রাম রাবণের আসলে একটা সময় যুদ্ধের সূত্রপাত হয়ে যায়। রাবণের ছোট বোন ছিল সুপর্ণখা। একদিন বনে ঘুরতে গিয়ে সে রামকে প্রেম নিবেদন করে, অর্থাৎ রাম, লক্ষ্মণ এবং সীতাকে তো বনবাস দেওয়া হয়েছিল, কিন্তু এই যে কনক লঙ্কাপুরীর শাহজাদি সুপর্ণখা একদিন বনের মধ্যে ঘুরতে গিয়ে রামকে প্রেম নিবেদন করে। এজন্য রামের ছোট ভাই লক্ষ্মণ রাগান্বিত হয়ে যায় এবং রেগে এই সুপর্ণখার কান কেটে দেয়। এজন্য রাবণ বনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্মবেশে সীতাকে অপহরণ করে নিয়ে আসে। সীতা হচ্ছে রামের স্ত্রী। অপহরণ করার কারণ কি, যে এই লক্ষ্মণ অর্থাৎ রামের ভাই সুপর্ণখার কান কেটে দিয়েছে। এ কারণে বনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে? ছদ্মবেশে নিয়ে আসে। ফলে রাম রাবণের তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে রাবণ তার ভাই কুম্ভকর্ণ এবং বড় ছেলে বীরবাহুকে হারায় এবং বীরবাহুর মৃত্যুর পর মেঘনাদকে সেনাপতি নির্বাচন করা হয়। তার মানে আমি সোজা কথায় যদি বলি যে রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যায়। কি নিয়ে যুদ্ধ শুরু হয়ে যায়? যে রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে আসে। কেন অপহরণ করে নিয়ে আসে? কারণ এই রামের ভাই রাবণের বোনের কান কেটে দিয়েছে, এ কারণে। এবং যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ মানে তো ধ্বংস, যুদ্ধ মানে তো মৃত্যু, যুদ্ধ মানে তো রক্ত নিয়ে খেলা। সেখানে দেখো যে রাবণের ভাই যে অত্যন্ত শক্তিশালী কুম্ভকর্ণ, সেই কুম্ভকর্ণ কিন্তু মৃত্যুবরণ করেছে এবং রাবণের যে বড় ছেলে বীরবাহু, সেই বীরবাহু কিন্তু মৃত্যুবরণ করেছে। রাবণ তখন প্রচন্ড হতাশায় পড়ে গেছে, দুঃখের সাগরে পতিত হয়েছে এবং পরের দিনের যুদ্ধের জন্য সে তার ছোট ছেলে মেঘনাদ যে সবচেয়ে শক্তিশালী, সেই মেঘনাদকে সেনাপতি নির্বাচন করেছে। এই হচ্ছে রাম রাবণের যুদ্ধের সূত্রপাত, এভাবে হয়েছিল। এখন যখন মেঘনাদকে যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচন করা হলো, তখন মেঘনাদ আসলে চাচ্ছিল যে কোনো ভাবে এই কনক লঙ্কাপুরী, স্বর্ণ লঙ্কাপুরীকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে। সেই সময় কিন্তু এই মেঘনাদ যুদ্ধ যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং একটা রীতি ছিল। মেঘনাদ মনে করত যে যুদ্ধে যাওয়ার আগে যদি আমি যজ্ঞাগারে মানে প্রার্থনাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা করি, ইষ্ট দেবতা মানে ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা আগুন, আগুন মনে করতো তারা, যে আমি যদি ভাগ্য দেবতা পূজা করি তাহলে আমাকে কেউ পরাজিত করতে পারবে না। তো এজন্য মেঘনাদ নিকুম্বিলা যজ্ঞাগারে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা করতে বসে। এই সময় মন্দিরে লক্ষ্মণকে দেখতে পায়, অর্থাৎ হঠাৎ করে এই মেঘনাদ দেখতে পায় যে শত্রুপক্ষ লক্ষ্মণ এসে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। মেঘনাদ বুঝতে পারে মায়াদেবীর সাহায্যে লক্ষ্মণ এখানে এসেছে। তখন মেঘনাদ যুদ্ধের জন্য সময় প্রার্থনা করে, কিন্তু লক্ষ্মণ সে সময় দেয় না। মেঘনাদের পাশেই চাচা বিভীষণকে দেখতে পায়। এখানে একটা বিষয় লক্ষ্য করো, একটা সময় কিন্তু বীরদের মধ্যে যুদ্ধ হতো, বীররা কখনো পিছন থেকে শত্রুকে আঘাত করতো না এবং ছল চাতুরীর আশ্রয় নিত না। এই মেঘনাদ যখন যজ্ঞাগারে বসে ইষ্ট দেবতার পূজা করছিল, ওই সময় কিন্তু লক্ষ্মণ এসে প্রবেশ করেছে। লক্ষ্মণকে হঠাৎ দেখতে পেয়ে কিন্তু মেঘনাদ খুব মানে আশ্চর্য হয়ে যায় এবং সে বুঝতে পারে যে মায়া দেবীর সাহায্যে অর্থাৎ অলৌকিক ক্ষমতা বলে এই লক্ষ্মণ এখানে প্রবেশ করেছে। তখন মেঘনাদ লক্ষ্মণের কাছে যুদ্ধের জন্য সময় প্রার্থনা করে। মেঘনাদ জানায়, যেহেতু আমি নিরস্ত্র অবস্থায় রয়েছি, আমি যেহেতু পূজা করতেছি, আমি তো তোমার সঙ্গে বীরের মতো লড়তে পারবো না, আমাকে অস্ত্র নিয়ে আসার সময় দাও, তারপর আমরা সামনাসামনি লড়াই করি। এটা একটা যুদ্ধের মর্যাদা ছিল যে বীর লড়বে বীরের সাথে, মজলুমকে অসহায়কে কখনো আঘাত করা হবে না। কিন্তু লক্ষ্মণ মেঘনাদকে এই সময় দেয় না। মেঘনাদ এমন সময় পাশে দেখতে পায় যে চাচা বিভীষণ রয়েছে। তখন
মেঘনাদ বুঝতে পারে যে লক্ষণের এই মন্দিরে প্রবেশ করার মধ্যে চাচা বিভীষণের হাত রয়েছে। এই কারণে কিন্তু বাংলা একটা প্রবাদ রয়েছে, ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ বাড়ি যে লোক নিজের পরিবারের ক্ষতি সাধন করে তাকে বলা হয় তাকে বিভীষণ। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে একটু কথোপকথন করে নিতে চাচ্ছি, দেখি তোমরা আসলে ঘুমিয়ে আসো না নির্জীব আছো। আবির, ইনাম, আবির আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। একটু জোরে কথা বলো, আমাকে শুনতে পাচ্ছ আবির? আবির? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে মেঘনাদ যে যুদ্ধ যাত্রা করলো ওই সময় কি ঘটনা ঘটলো একটু সংক্ষেপে বলো। মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে স্যার ভাগ্য দেবতার পূজা করতেছিল, এমন সময় জি বলো। বিভীষণের সাহায্যে লক্ষণ প্রস্তুতি নেওয়ার আগেই যুদ্ধের জন্য শুরু করতে চায়। আচ্ছা আচ্ছা, তখন মেঘনাদ কি বুঝতে পেল যে কে আসলে তাকে এই মন্দিরে প্রবেশ করতে সহায়তা করেছে? চাচা বিভীষণ। চাচা বিভীষণ মন্দিরে প্রবেশ করতে সহায়তা করেছে, তার মানে নিজের বাড়ির লোক, নিজের চাচা, আপন চাচা বিশ্বাসঘাতকতা করেছে। এই কারণে কিন্তু লক্ষণ কি না বলে এই কারণে লক্ষণ কিন্তু প্রবেশ করতে পেরেছে। জি স্যার। আচ্ছা, এখন দেখো বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা শুরুই হয়েছে এভাবে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তাত উচিত কিতবয়ে কাজ। তখন চাষা এবং ভাতিজার মধ্যে সংলাপ হচ্ছে, অর্থাৎ বিভীষণ এবং ভাতিজা মেঘনাদের মধ্যে কথোপকথন হচ্ছে। কি কথোপকথন হচ্ছে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে এতক্ষণ পর অরিন্দম মানে যে মেঘনাদ কহিলা বিষাদে, বিষাদের সাথে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, যে আমি বুঝতে পেরেছি যে কিভাবে লক্ষণ এই রক্ষপুরীতে এসে প্রবেশ করেছে। হায় তাত উচিত কি তবয়ে কাজ, বলতেছে হায় চাচা, আপনি যে কাজটা করেছেন এটি কি সঠিক করেছেন, উচিত কাজ করেছেন। এখানে আমরা কতগুলো শব্দার্থ দেখতে পেলাম। অরিন্দম, অরি বা শত্রুকে দমন করে যে, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। লক্ষণ, তোমরা বুঝতেই পারছো, দশরথ এবং সুমিত্রার পুত্র, রামের কনিষ্ঠ ভ্রাতা। পশিল শব্দের অর্থ হলো প্রবেশ করলো। রক্ষপুর, রাক্ষসপুর যেটাকে বলা হয় তাকে রাবণের রাজ্য। তাঁত শব্দের অর্থ হচ্ছে চাচা। নিকোষা, নিকোষা হচ্ছে রামের মা। সহধর মানে আপন ভাই। রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রক্ষ বংশের শ্রেষ্ঠ সন্তান। এখানে রাবণের ভাই কুম্ভকর্ণকে বোঝানো হয়েছে। আমরা যদি মূল কবিতার পাঠে যাই, দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরী, হায় তাত উচিত কি তবয়ে কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ শুলিশম্ভু কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। এখন লক্ষণ বলতেছে যে আমি বুঝতে পেরেছি কিভাবে লক্ষণ এসে এই রক্ষপুরীতে প্রবেশ করেছে। তারপর বলছে যে হায় তাত, হায় চাচা, উচিত কি তবয়ে কাজ, আপনি যে কাজটা করেছেন সেটি কি উচিত কাজ করেছেন। নিকোষা সতী তোমার জননী, নিকোষা সতী হচ্ছে আপনার মা। সহদর রক্ষ শ্রেষ্ঠ, আপনার আপন ভাই, রক্ষ বংশের শ্রেষ্ঠ সন্তান, শুলিশম্ভুনি কুম্ভকর্ণ, এই আপনার ভাই কুম্ভকর্ণ যে শুলিশম্ভুনি শিবকে পরাজিত করেছে। ভাতৃপুত্র বাসব বিজয়ী, আপনার ভাইয়ের ছেলে ভাতৃপুত্র আমি মেঘনাদ বাসবকে জয় করেছি। এভাবে চাচাকে ভর্ৎসনা করতেছে আমাদের এই মেঘনাদ। সে বলতে চাচ্ছে যে আপনার বংশ গৌরব অনেক বেশি। রাফিদ, রাফিদ, জি রাফিদ আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা যে যে কঠিন এক শব্দের কতগুলো কবিতার পংক্তি পড়লাম, এগুলোর আমি যে সরল বাংলা অনুবাদ করেছি, তুমি একটু পড়ে শোনাতে পারবে আমাকে?
জোরে পড়বে। রাফিদ, স্যার পারবো না স্যার। কেন দেখতে পাচ্ছ না? স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, আরেকবার বললে একটু সুবিধা হতো স্যার। না না, আমি বলছি যে এখানে যে বাংলা পাঠটা রয়েছে দেখে দেখে পড়ো, স্ক্রিনটা দেখে দেখে পড়ো কি লেখা রয়েছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, স্ক্রিনের লেখাগুলো রিডিং পড়ো। মানে আমি যে কম্পিউটারের স্ক্রিনে যা দেখাচ্ছি সেটি একবার রিডিং করো। আব্দুল্লাহ, তুমি পড়ো। আব্দুল্লাহ, রায়হান, রায়হান, আচ্ছা আমি পড়তেছি, তোমাদেরকে পড়তে হবে না। অবশেষে অরিন্দম দুঃখের সাথে বলল, আমি বুঝেছি লক্ষণ কিভাবে রক্ষপুরে প্রবেশ করেছে। হায় রে চাচা, আপনি কি কাজটা ঠিক করেছেন? নিকোষা সতী আপনার মা, ভাই কুম্ভকর্ণ রক্ষবংশের শ্রেষ্ঠ সন্তান, শূলপাণি শিবের মতো ভাতিজা বাসবকে পরাজিত করেছে। বাসব মানে দেবতাদের রাজা ইন্দ্র, সেই বাসবকে পরাজিত করেছে। এভাবে বিভীষণ বলল। তার মানে আমরা বুঝতে পেলাম যে ভাতিজা মেঘনাদের সাথে চাচা বিভীষণের কথোপকথন হচ্ছে, আর মেঘনাদ বুঝতে পারছে চাচা বিভীষণের সাহায্য নিয়ে লক্ষণ লঙ্কাপুরীতে প্রবেশ করেছে। এজন্য মেঘনাদ তার চাচাকে তাদের বংশ গৌরব এবং ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চাচ্ছে বিভীষণ কাজটা ঠিক করে নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে বিভীষণ নামক যে চরিত্রটি রয়েছে, এই চরিত্রটি আসলে এক প্রকার বিশ্বাসঘাতক চরিত্র। যে বিশ্বাসঘাতক চরিত্রের সঙ্গে যদি আমরা স্মৃতিচারণ করি তাহলে আমরা দেখতে পাবো 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পিছনে কিন্তু দেশীয় শত্রু এই মীর জাফরের কিন্তু হাত ছিল। তার মানে বিভীষণের সাথে মীর জাফর চরিত্রটির তুলনা করা যেতে পারে। ঠিক তেমনি ভাবে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই যে রাজাকার আলবদর আল শামস বাহিনীর যে বিশ্বাসঘাতকতা ছিল, সেটাকেও কিন্তু এই বিভীষণ চরিত্রের সঙ্গে তুলনা করা যেতে পারে, যে শত্রুকে সহযোগিতা করেছে। আসলে নিজ দেশের মানুষের সঙ্গে, নিজ দেশের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো বড় ধরনের অপরাধ আর হতে পারে না। 1975 সালে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, সেই সময় কিন্তু এই হত্যাকাণ্ডে দেশীয় কিছু কুলাঙ্গার জড়িত ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের দেশের শত্রুরা, আমাদের দেশের মানুষ যখন শত্রু হয়ে যায় তখন কিন্তু তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়ে থাকে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রথম পংক্তিতে আমরা দেখতে পেলাম যে এই শত্রু বিভীষণ লক্ষণকে লঙ্কাপুরীতে প্রবেশ করতে সহায়তা করেছে। ছেলেরা, আমাদের সময় প্রায় শেষের দিকে এসে চলে এসেছে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো কিছু বলার থাকে, তাহলে আমাকে এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদেরকে সকলকে আনমিউট করে দিচ্ছি। আগামী ক্লাসে এই কবিতাটা আমরা শেষ করে ফেলবো, মূল আলোচনা শেষ হয়ে গেছে। ছেলেরা, আমি সবাইকে, স্যার বীরাঙ্গনা কাব্য কি? বীরাঙ্গনা কাব্য হচ্ছে মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের একটি বিখ্যাত কাব্য। এটি এই কাব্যের মধ্যে নারীদেরকে বিদ্রোহী হিসেবে উপস্থাপন করেছে। নারী স্বাধীনতার উপর লেখা একটি বিখ্যাত কাব্য হচ্ছে বীরাঙ্গনা কাব্য। ধন্যবাদ রিফাত। আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা, যতটুকু পাঠ পড়েছো তোমরা তাতে? ছেলেরা প্রশ্ন করো আমাকে। আমি আশা করছি তোমাদের প্রশ্ন বা জিজ্ঞাসা নেই। আমি তোমাদেরকে যে পরামর্শ দিব, তোমাদের যে মূল বইটা রয়েছে, যে দেখো আমার কাছে একটি বই রয়েছে, এই বই থেকে, মূল বই থেকে তোমরা অবশ্যই অবশ্যই এখানে কতগুলো শব্দার্থ এবং টিকা রয়েছে, এই শব্দার্থ এবং টিকাগুলো পাঠ করবে। তাছাড়া কিন্তু এই
মাইকেল মধুসূদন দত্তের যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটি রয়েছে এটা বোঝা যাবে না, কারণ এটা প্রায় আজকে থেকে প্রায় 200 বছর 150 বছর আগের লেখা, ফলে ভাষাগুলো অনেকটা কঠিন এবং এখানে অনেক